কন্টেন্ট হলো ইমপ্লিমেন্টিং IS2 ইনভেন্টরিজ। তো একটা জিনিস হলো যে প্রত্যেকটা ব্যবসার বলেন বা বলেন যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে বিজনেসগুলো রয়েছে, তো প্রোডাক্ট বিজনেসের মধ্যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটাই হলো সার্ভিসের কি, সেই বিজনেসের কি প্রাণ, তাই না? তো এই জি প্রোডাক্ট রিলেটেড যে জিনিসগুলো আসে, যে ইনভেন্টরিজটা অ্যাকচুয়ালি আমাদের অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। যেমন কুইক বুকস বলেন বা অন্যান্য বলেন, যে ইনভেন্টরিজটা ওই রকম পার্ট অফ থিংসগুলো অনেক কম বা অনেক শর্ট, কিন্তু আমরা যদি এই থিংসগুলো বুঝতে পারি বা আমরা এই জিনিসগুলো যদি মাথায় নিতে পারি, তাহলে আমরা যখন অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে কাজ করব বা অ্যাকাউন্টিং সফটওয়্যার এক্সপার্ট হিসাবে সেটা মেকিংয়ে কাজ করব, তখন আমরা এই ব্যাপারগুলো আমরা কি কনসেপ্ট হিসেবে হাইলাইট করতে পারি। প্রথমত আপনাদের যেটা আমি প্রত্যেকটা হোমওয়ার্কে আমি বলবো, যে আপনাদের 10টা করে সব সময় পয়েন্ট হাইলাইট করতে হবে, যে এই যে আমরা যে আইএসগুলো করতেছি, সেই আইএসগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যারে কীভাবে ইন্টিগ্রেটিং হচ্ছে, কিভাবে ইমপ্লিমেন্টিং হচ্ছে, সেই জিনিসগুলোকে প্রত্যেকটা শীট থেকে আপনাদের হাইলাইট করতে হবে। এটা একদম মাস্ট। তাহলে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের ইমপ্লিমেন্টেশনের IS2 এর যে মাস্টারিং ইনভেন্টরি ভ্যালুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেটার যে পার্ট, সে পার্টটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ IS2 ইনভেন্টরিজ ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফোকাসিং অন হাউ ইনভেন্টরি কস্টিং মেথডস অ্যান্ড ভ্যালুয়েশন টেকনিক্স আর ইমপ্লিমেন্টেড অ্যান্ড ট্রাক অ্যাকর্ডিং টু IS2। ওকে, তো এখানে আমাদের কি কনসেপ্টটা হলো ডিফিনিশন অফ অ্যান্ড স্কোপ ইনভেন্টরিজ আন্ডার IS2, and measurement and valuation of inventories, inventory costing method, FIFO and weighted average, and the role of software in managing valuing inventories. So এটা আমি ফার্দার জিনিসে যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে বলবো, যে আপনাদের কুইক বুকস থেকে শুরু করে অন্যান্য যে সফটওয়্যারগুলো যদি করা থাকে, তাহলে আমরা আজকে মধ্যে কুইক জিরো সফটওয়্যার কীভাবে করতে হয় অ্যাকাউন্টস, সেটা আপনাদের একটা পার্ট দিয়ে দিব। তো এরপর থেকে আপনারা ক্লাসে যখন জয়েন করবেন, তখন দোনোটার মধ্যে লগ ইন রাখবেন, যাতে সাথে সাথে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো থাকে, প্র্যাকটিক্যাল টাস্ক, সেই টাস্কগুলো আপনারা ক্লাসের মধ্যেই উইথিন 5 মিনিটসের মধ্যে আপনারা করতে পারেন। সো এখানের মধ্যে আমাদের যে পার্ট ওয়ানে আমরা যাই। পার্ট ওয়ানেরটা হলো লেকচার 1, ইন্ট্রোডাকশন অফ IS2 ইনভেন্টরিজ। ওকে, সো IS2 ইনভেন্টরিটা যেটা, যে IS2 ডিলস উইথ দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ইনভেন্টরিজ। IS2 কি নিয়ে ডিল করে? ইনভেন্টরি নিয়ে। ইনভেন্টরিজ। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, সেটা ছিল IS1। IS1টা কি নিয়ে ছিল? ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো নিয়ে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো নিয়ে, মানে অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্কের মধ্যে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো করা যায়, তাই তো? জি স্যার। ওকে, তো IS2 কি? ইনভেন্টরি সিস্টেম। ইনভেন্টরিজ এখানে জাস্ট ইনভেন্টরিজ, ঠিক আছে? সো এখানের মধ্যে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে আমরা যে সকলগুলো কাজগুলো করি বা যে জিনিসগুলো করি, সেগুলো নিয়ে কাজ করার জন্য যে সকল আইএসগুলো দরকার, সেই সকল আইএসগুলো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে করে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে, ইভেন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ওকে, সো এখানের মধ্যে যেটা আমাদের কি এক্সপেক্টস, যেটা স্কোপ IS2 অ্যাপ্লাইজ টু অল ইনভেন্টরি এক্সেপ্ট ফর ওয়ার্ক ইন প্রোগ্রেস ফ্রম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কভার্ড বাই IS11। তো এখানের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম, যে ইনভেন্টরিজের মধ্যে IS2 সব কিছুতে অ্যাপ্লাই করে, কিন্তু কনস্ট্রাকটিভ মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস যে জিনিসটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে এখনো বানাচ্ছে, সেই জিনিসটা কি IS2 কি কভার্ড করতেছে না, সেটা কোথায় করতেছে? IS11 এ। IS11 এর। সো দিস দ্য কি অ্যাসপেক্টস, এই জিনিসটা মাথায় রাখবেন। যে জিনিস, এখানের মধ্যে আরেকটা জিনিস হলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। IS32 অ্যান্ড IFRS 9 এ থাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসেট, এটা কি IS41 বায়োলজিক্যাল অ্যাসেট। তো এই পার্টগুলো অ্যাকচুয়ালি আমাদের তেমন একটা হয়তো দরকার নাই, বা এখানের মধ্যে যতটুকু দরকার আছে সেগুলো নিয়েও কথা বলা হয়েছে। সো আমাদের ইনভেন্টরিজ 2 শুধু অ্যাপ্লাই হয় কিসে, মানে অ্যাপ্লাই হবে না কিসে?
ওয়ার্ক ইন প্রগ্রেস থাকে যে ওগুলাতে হবে না। ওয়ার্ক ইন প্রোগ্রেসে হবে না। ফাইন্যান্সিয়াল, এখন আমার কথা হলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে আমরা কি বুঝি? র ম্যাটেরিয়ালস গুলা স্যার। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস বলতে র মেটেরিয়ালসগুলো, তো এটার সাথে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস বলতে রিলেটেড কিভাবে করছি, এটা কি আমরা একটু বলতে পারি? মানে কিভাবে রিলেট করছে? এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট রেফার্সটা করে যে এমন একটা অ্যাসেট যেটা ক্যান বি ট্রেড বাই এ ইনভেস্টরস। কি ক্যান বি ট্রেডেড বাই ইনভেস্টরস, এটার মিনিংটা কি? যে এমন একটা অ্যাসেট যে অ্যাসেটটা ইনভেস্টর দ্বারা ট্রেডিং হয়। অ্যাজ লাইক ইনভেন্টরি অ্যাসেট বা এরকম টাইপ। শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট, আরেকটু ক্লিয়ারিফাই দরকার আমার। ইনভেন্টরি দ্বারা কি হয় বলছে স্যার, বুঝি নাই। ইনভেন্টরি দ্বারা এখানে কোনো কিছু বলে নাই, এখানে ইনভেস্টর দ্বারা বললেন যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টর। ইনস্ট্রুমেন্ট বলতে আমরা 5 এলিমেন্টসকে বুঝি, যেটার একটা হলো ক্যাশ ইনস্ট্রুমেন্টস, তারপর একটা হলো ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টস, তারপর এখানে রয়েছে ডেট বেসড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ইকুইটি বেসড ফাইন্যান্সিয়াল Savings- ইনস্ট্রুমেন্ট, ফরেন সেভিং সার্টিফিকেট। জি সেভিং সার্টিফিকেট কি কাউন্ট হবে? বুঝলাম না। সেভিং সার্টিফিকেটও কি এখানে কাউন্ট হবে কি? সেভিং সার্টিফিকেট এই পাঁচটার মধ্যে পড়ে কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে, কারণ আমি আগের ক্লাসে যেটা বলছিলাম যে আমাদের রিকগনাইজেশনের মধ্যে আমাদের জিনিসটা ফেলতে হবে যে অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা পড়ে কিনা। আমাদের 5 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হলো, একটা হলো ক্যাশ ইনস্ট্রুমেন্ট, আরেকটা হলো ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট, তারপর এখানে ডেট বেসড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, তারপর ইকুইটি বেসড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ইনস্ট্রুমেন্ট। তো পাঁচটা এর মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো পড়ে অ্যাকচুয়ালি। সেই জিনিসটা হলো IAS 32 অ্যান্ড দেন IFRS 9-এ, অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসেট যেটা সেটা IAS 41। কিন্তু এই জিনিসগুলোর বাইরে যে জিনিসগুলো আছে ইনভেন্টরিজ অ্যাসেট হিসাবে, সেটা হলো IAS 2। আর IAS 2-তে ওয়ার্ক ইন প্রোগ্রেসটাও ইনভেন্টরি অ্যাসেটে পড়ে, কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসটাকে IAS 11 এখানে দেওয়া হয়েছে, কারণ এসে অনেকগুলো ম্যাটার আছে, অনেকগুলা কনভার্সন কস্ট আছে, দ্যাটস ফর। তো এইখানের মধ্যে অনেকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের এখানে ইনভেন্টরিজ ইনক্লুডেড, যেটা যে ফিনিশ গুডস প্রোডাক্ট, মানে ফিনিশ গুড নট ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রোডাক্ট হেল্প ফর সেল, প্রোডাক্টস হেল্প ফর সেল ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস, তারপর র মেটেরিয়ালস আইটেম দ্যাট উইল বি ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস। তারপর এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসের একটা পার্ট আছে, পার্শিয়ালি কমপ্লিটেড গুডস। তো ওয়ার্ক ইন প্রোগ্রেসের এই যে পার্টটা, যেটা IAS 2-তে পড়তেছে পার্শিয়ালি কমপ্লিটেড গুডস, এই সম্পর্কে আমাদের এখানে যে অ্যাকাউন্টেন্টরা আছেন তাদের একটা আইডিয়া আমি চাই, যে এটা বলতে কি বোঝানো হয়েছে। মানে স্যার ধরেন একটা গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে, শার্ট তৈরি করার ক্ষেত্রে শার্ট সম্পূর্ণ হয়ে গেছে, হয়তো বোতামটা দেওয়া বাকি আছে, মানে মোটামুটি একদম শেষ পর্যায়ে আছে যে কাজটা, মানে যে 70% প্রোডাক্ট। কমপ্লিটেড, রাইট? জি জি, মানে হয়তো একটা মানে বোতাম লাগানো 50% যেটা ওই বাকি যে আছে। আমরা একটা জিনিস পড়ছিলাম যে IAS 37-এ যে জিনিসগুলো আছে আর কি, যে 50% আপ না হলে আমি অ্যাসেট হিসাবে ধরতে পারবো না, বা এরকম একটা ক্যাটাগরি কি এখানেও পড়তেছে, তাই না? জি স্যার। যে আমার এখানে পার্শিয়ালি কমপ্লিটেড গুডস, যে অলমোস্ট বাট একটু বাকি। তাহলে জি। আমার এখন একটুকু আমরা বললাম যে ওয়ার্ক ইন প্রোগ্রেস যে পার্শিয়াল গুডস অ্যান্ড এখানে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলছে, এই দুইটার মাঝখানে পার্থক্য কি, যাতে আপনার দ্বারা অন্যরাও বুঝতে পারে যে এই দুইটার মাঝখানে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। ওয়ার্ক ইন প্রসেস যেটা পার্শিয়ালি কমপ্লিটেড, এটা প্রায় শেষ পর্যায়ে থাকে স্যার, একদম কমপ্লিট গুডস এর মতোই। আর ওয়ার্ক ইন প্রগ্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো প্রক্রিয়াধীন মধ্যে আছে, র ম্যাটেরিয়াল ইউজ করে আমরা কাজে নেমেছি, আমরা প্রোডাকশনে দিছি এরকম টাইপ, যে প্রসেসিং এ আছি। ইয়েস, ওকে। দেন এখানে আরেকটা জিনিস আছে, কস্ট ডিটারমাইনেশন, যে আমাদের কস্টটা ডিটারমাইন করা লাগে, যে কিভাবে আমরা কস্টটাকে ধরবো, যে ইনভেন্টরি থেকে আসতেছে, এটা প্রোডাকশন হতে পারে বা অন্যান্য জিনিস হতে পারে, যে কোন জিনিসকে আমি ধরবো, কিভাবে ধরবো। তো এখানে কস্ট ডিটারমাইনেশন যেটা, দ্য কস্ট অফ দ্য ইনভেন্টরিজ ইনক্লুডস অল কস্ট অফ পারচেস such as purchase price, import duties and taxes, তারপর কস্ট অফ কনভার্সন and other costs incurred in the bringing the inventories to present location and condition। মানে আমার
ফ্যাক্টরি থেকে আমার স্টোরে আনার পর্যন্ত যে কস্টটা হয় সেটাও কি কস্ট কস্টের মধ্যে ডিটারমিনেশন যায়, আসবে। তাই তো? জি। ওকে, নাও মাই কোশ্চেন ইজ ফর ফ্রম ইউ যে হোয়াট ইজ দ্য কস্ট অফ কনভার্সন? কস্ট অফ কনভার্সন। অ্যানিয়ন, যে কনভার্সন কস্টটা কি? এই যে একটা র মেটেরিয়াল থেকে ফিনিশ গুডস পর্যন্ত যাওয়ার যে কনভার্সন যে কস্টটা, টোটাল কস্ট, এটা আর কনভার্সন একটু কস্ট ক্লিয়ার বলে। চাই। হতে পারে এটা লেবার চার্জ, স্যালারি, ওয়েজেস হতে পারে, অ্যাকচুয়ালি বা এই electricity। জিনিসটা হলো সাম অফ ডিরেক্ট লেবার, তারপর এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ম্যানুফ্যাকচারিং থাকে, কস্ট এটা। তারপরে হ্যাঁ, এটা অন্যভাবে কস্টিংটাকে জি, ডিনোট করে আর কি। মানে তারপর একটা র পণ্য একদম মেটেরিয়ালস, ফিনিশিং লেভেল যাওয়া কে পর্যন্ত। ফিনিশ গুডে নেওয়া, এই জিনিসটা তিনটা মিলিয়ে র মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, তারপরে ডিরেক্ট চার্জ, এগুলো মিলিয়ে কি একটা কস্ট অফ কনভার্সন কি ক্রিয়েট হয়। দেন এখানে আদার কস্ট অফ ইনকার্ড ইন দ্য ব্রিঙ্গিং দ্য ইনভেন্টরিজ টু প্রেজেন্ট লোকেশন অ্যান্ড কন্ডিশন আনার জন্য। থ্যাংক ইউ। তারপর এখানে আমাদের কস্ট ফর্মুলা যেটা IS2 পারমিটস দ্য ইউজ অফ দ্য আইদার ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মেথড অর ওয়েট অ্যাভারেজ। ওয়েট অ্যাভারেজ যে কস্ট মেথডটা, সেই কস্ট মেথডটা কীভাবে হয় এটা কি আমরা জানি? ওকে ফাইন, এখানের মধ্যে আমরা তিনটা কস্ট ফর্মুলাস ইউজ করি, একটা হলো লিফো, একটা হলো ফিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আরেকটা হলো কি অ্যাপকো, মানে অ্যাভারেজ কস্ট মেথড যেটা। অ্যান্ড অ্যাভারেজ কস্ট মেথডটা হলো যে এখানের মধ্যে আপনার টোটাল যেটা থাকে, যে আপনি যখন একটা জিনিস তিনবার আপনি একটা পণ্য কিনছেন 10, 12, 11 করে, তো আপনার তিনবার কেনার পর আপনি যখন এটা বিক্রি করবেন তখন আপনার এই তিনটা পণ্যর টোটাল যে দামটা সেটা আপনি হিসাব করবেন ভাগ ইন্টু 3 দিয়ে যে দামটা আসবে সেটা আসবে পার প্রোডাক্টের প্রাইস, সেটা হলো ওয়েট অ্যাভারেজ কস্ট। আমি কি ঠিক বলেছি কি না সবাই? মানে ভিন্ন ভিন্ন দামে কিনা পণ্যগুলো স্যার, একই পণ্য ভিন্ন ভিন্ন দামে কিনা। একই পণ্য ভিন্ন প্রাইসে কিনে সেই প্রাইসটা একসাথে করে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে ডিভাইডেড করে যে কস্টটা আসে সেটাই সেলিং প্রাইস হিসেবে আসে। অ্যাপকো যেটা, অ্যাপকোর মধ্যেও আবার দুইটা ধরন আছে। সো এখানে আমাদের যে জিনিসটা আসে যে নেট রিলাইজেবল ভ্যালু NRV, এর কথা আমরা কি শুনেছি সবাই? হোয়াট ইজ দ্য NRV? নেট রিলাইজেবল ভ্যালু। তো আমার কথা, নেট রিলাইজেবল ভ্যালু বলতে আমরা কি বুঝি? এনআরবি কিভাবে বের করা হয়? এনআরবি বলতে আমরা কি বুঝি? সেলস মাইনাস সেলিং কস্ট, হুম, সেলস মাইনাস সেলস কস্ট। মানে যে জিনিসটা আমরা সোল্ড করছি সে সোল্ড থেকে যে এস্টিমেট কস্টটা মাইনাস করলে যে যেটা আসে ওইটা। হুম, মানে এটা ওই বিক্রি করতে গেলে যে খরচাটা হবে সেই খরচাটা বাদ দিতে হবে। এটা ওই এটা বিক্রির যে প্রাইস। হুম, বিক্রি প্রাইস, বিক্রি করতে গেলে যে বিক্রি প্রাইস আসবে সেটা, নাকি বিক্রির প্রাইস সোল্ড প্রাইস, নাকি বিক্রি করতে নিয়ে গেলে যে খরচটা অকার্ড হয় সেটা? স্যার এটা সেলস প্রাইস থেকে যে কস্ট সেলিং করতে পর্যন্ত যে কস্টটা হয় রাইট, এটা মাইনাস বাদ করা। দিতে হবে। মানে সেলিং প্রাইস সেলিং প্রাইস মাইনাস মাইনাস কস্ট, তাই তো? জি হ্যাঁ জি স্যার সেটাকে হ্যাঁ, নেট রিলাইজেবল ভ্যালু বলে। জি। হ্যাঁ। এখন আমি যদি বলি যে নেট রিলাইজেবল ভ্যালু কিভাবে, এটা তো সেলিং প্রাইস থেকে যখন আমরা কস্ট বাদ দিই তখন তো প্রফিট আসে। না, সেলস পর্যন্ত যে কস্টটা হয় আর কি স্যার। না, বিষয়টা হচ্ছে আমি সেল করব, সেলের সাথে রিলেটেড যে খরচগুলো থাকবে, যেমন আমি প্রোডাক্টটা নিয়ে গাড়ি ভাড়া যে দিয়ে আসতে হইলো বা একটা লেবার খরচ হইলো, ওই খরচগুলো বাদ দিয়ে যেটা সেলিং ভ্যালুটা পাবো ওটাই হচ্ছে নেট রিলাইজেবল। আরেকটা আছে ভাই, তো মনে নাই, সেটা হলো যে আপনার ওই ক্যারিং ভ্যালু যেটা থাকবে আর কি, মানে সর্বনিম্ন প্রাইসটা ধরতে হবে, সেলস মাইনাস সেলিং কস্ট, অথবা ওই প্রোডাক্টের ক্যারিং যে ভ্যালু প্রাইস মানে আছে। সবচেয়ে নিম্ন যেটা হয় এনআরবি, নাইলে সব মানে ক্যারিং ভ্যালুতে যে ইয়াটা আসে। এখন জি জি যেহেতু আপনি উঠাইছিনি, নাও বলেন ক্যারিং ভ্যালু কিভাবে বের করি?
ক্যারিং ভ্যালু আপনার ওই যে ইয়ে থেকে ওই মানে কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ক্যারিং ভ্যালু আসে। এখন ক্যারিং ভ্যালুটা কি আমি প্রোডাক্টের বেলায় কি অ্যাড করতে পারি কিনা? ওইটাই তো ক্যারিং ভ্যালু তো ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হবে, আমরা তো ইনভেন্টরিজ করতেছি, তাই না? ইনভেন্টরি। তো এখানে ক্যারিং ভ্যালু কি আসবে? না ইনভেন্টরি আপনি যেটা উঠেছেন এটা ভালো একটা ইয়াতে যে আমি যখন কোনো প্রোডাক্ট বা ফিক্সড অ্যাসেট আমি ইয়া করব তখন আমি নেট রিলাইজেবল ভ্যালু অ্যান্ড ক্যারিং ভ্যালু দুটো দেখব। এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা সেটাই আমি অ্যাজ এ প্রাইস হিসাবে মানে ফিক্সড করব। আর এখানে নেট রিলাইজেবল ভ্যালু যেটা এটা বের করা লাগে এক্সপেক্টেড সেলিং প্রাইস আগে একটা ধরা লাগে, ধরার থেকে মাইনাস টোটাল প্রোডাকশন কস্ট। টোটাল প্রোডাকশন অ্যান্ড সেলিং কস্টটা মাইনাস করলে যেটা আসে সেটাই হলো কি নেট রিলাইজেবল ভ্যালু। তো এখানে নেট রিলাইজেবল ভ্যালু ইনভেন্টরি শুড বি মেজার অ্যাট দ্য লোয়ার অফ দ্য কস্ট, যে জিনিসটা একটু আগে উনি মেজার করলো, অ্যান্ড এনআরবি। ওকে, এনআরবি ইজ দ্য এস্টিমেট সেলিং প্রাইস ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস, ওকে, লেস দ্য এস্টিমেট কস্ট অফ completion and estimate cost necessary to make the sale.